যে আমি সত্যি জানি না রেল করছে না রাজ্য করছে, কেন্দ্র না রাজ্য, এই সরকার না ওই সরকার। আরে দাদা, আমি ভালো ট্রেনে চড়তে চাই, আমি ভালো রাস্তা দিয়ে যেতে চাই। গুজরাটে যদি এত ট্রেন থাকে, বুলেট ট্রেনের যদি থাকে, ফ্যাক্টরি থাকে, আসামে যদি সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি হয়, আমার সিঙ্গুর কি অপরাধ করেছে? আমি চাই এগুলো, কারণ আমি ভোট দিই আপনাদেরকে এবং আমি ট্যাক্সের টাকাটা দিই। আমি অপার সাথে কোনো রিলেশন রাখি না, খাটের তলায় টাকা রাখি না। আমি চাই এবং আপনাকে দিতে হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অত্যন্ত জেন্টলম্যান। আজ এই প্রশ্নের উত্তরগুলো ঠিক কি বলেছেন সেই অংশটুকু একবার শুনিয়ে বাকিদের কাছে যাব। 1972 से 2014 तक कोलकाता मेट्रो ओनली 28 किलोमीटर, 2014 से 2024 तक 38 किलोमीटर। ममता जी को पश्चिम बंगाल के डेवलपमेंट में, विकास में कोई इंटरेस्ट नहीं है। मैं चिट्ठी लिख चुका हूं उन्हें फॉलो अप कर चुका हूं, लेकिन पश्चिम बंगाल में 61 प्रोजेक्ट्स पेंडिंग है, जिसमें टीएमसी का और ममता दीदी का कोई सपोर्ट नहीं है। भारत सरकार ने, मोदी जी ने 2 इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग क्लस्टर दिए, 2 पश्चिम बंगाल के लिए, और ममता दीदी ने ऑफिशियली उसको रिजेक्ट करके रिटर्न कर दिया कि हमें पश्चिम बंगाल में टीएमसी ने 2 इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग क्लस्टर को रिजेक्ट कर दिया। ये उनकी भावना है, उनको हमारे नौजवानों के भविष्य से टीएमसी को कोई मतलब नहीं है। সুবর্ণ মৈত্র, জানি রাজনীতিবিদদের প্রতি একটা নোশন আছে যে কথায় কথায় রাজনীতি করে, কিন্তু অশ্বিনী বৈষ্ণব তিনি প্রাক্তন আমলা এবং তিনি যে কথাটা বলছেন সেটা ভয়ঙ্কর। বলছেন ময়ূকবাবু কোথায় আমরা টাকা দিচ্ছি না, বিপুল টাকা দেওয়া হচ্ছে, সবচেয়ে বেশি টাকা এবং প্রকল্প রেলের এবার বাংলাকে দেওয়া হয়েছে। এবং লাস্টে যে কথাটা উনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি 2টো ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং হাব সেগুলো ফেরত দিয়ে বলেছেন আমাদের দরকার নেই। মানে এটা করলে তো 50 না 100 বছর পিছিয়ে যাবো বাংলায়। ময়ূক, আজকে আমরা যেখানে নরেন্দ্র মোদী সাহেব আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, অশ্বিনী বৈষ্ণব সাহেব রেলমন্ত্রী, তারা হয়তো অন্য রাজ্যের থেকে থাকতে পারেন, কিন্তু আজকে আমরা স্টুডিওতে যারা বসে আছি আপনাকে নিয়ে, তাদের কিন্তু একই সুতোতে আমরা সবাই বাঁধা পড়ে আছি। আমরা কিন্তু সবাই বাংলার। ঠিক, সে যে কোনো রাজনৈতিক দলই করতে চান, কিন্তু আমার মনে হয় যে হয়তো তারা কেউ চাইবেন বিজেপি চাইবে তৃণমূলকে পরাস্ত করতে, তৃণমূল চাইবে বিজেপিকে পরাস্ত করবে, বাম কংগ্রেস চাইবে তারা জিততে, কিন্তু নিশ্চয়ই আমরা পশ্চিমবঙ্গে পরাস্ত করার বোধহয় ইচ্ছেটা আমাদের নেই কারণ। আর সেটা যদি না থাকে তাহলে একটু যদি আমরা চট করে, কারণ সময় খুব অল্প, বেশি সময় নেব না। আর আমি স্প্যানিশ ফুটবলের টিকি টাকাতে ভীষণ বিশ্বাস করি, বেশিক্ষণ পায়ে বল রাখাতে আমি একদম পছন্দ করি না, তো আমি টিকি টাকাতেই চলে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আমাদের ঠিক পশ্চিমবঙ্গের অবস্থানটা কি 47 বছর, একটু বোধহয় প্রধানমন্ত্রী সত্যিই ভাবুক হয়ে পড়েছিলেন বলে 50 বলে ফেলেছেন। তো আমি যদি 3 তার থেকে কেড়ে নিই, 47 করে দিই, 34 আর 13, 34 আর 13 আর 3 দিন হবে, কারণ যদি ধরে নিই যে 4 তারিখে রেজাল্ট বেরিয়েছিল, তাহলে কি ঠিক অবস্থা পশ্চিমবঙ্গের? প্রথম কথা হচ্ছে শিল্প নেই, চাকরি নেই, যারা ভালোভাবে মেট্রোরেলের প্রকল্প নেই। পরে আসছি, সে আপনি আপনার মতো করে করবেন, আপনি দয়া করে তরুণের রোলটা এখন প্লে করবেন না, কারণ আমি সমীরের মতো এত ভালো নয় যে আমি এরকম সুন্দর স্লেজিং হ্যান্ডেল করতে পারি, আমি ঘাবড়ে যাই। তো আমি একটু দয়া করে আপনার থেকে করে নিচ্ছি। আই এম নট অ্যাজ স্মার্ট অ্যাজ সমীর চট্টোপাধ্যায়। তো এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে যারা দ্বাদশ শ্রেণী পাশ করছেন তারা দেখছেন এখানে আর কোনো ভবিষ্যৎ নেই। চতুর্থ, যারা এখানে বাধ্য হয়ে কাজ করছেন বা ভালোবেসে কাজ করছেন, যারা ক্যাপটিভ মার্কেটে নেই, যেরকমভাবে দেবাশিস দা বা ঝন্টু আছেন ক্যাপটিভ মার্কেটে, যেখানে স্টেট উইল পে দ্য মানি ইরেসপেক্টিভ অফ দি পারফরমেন্স অ্যান্ড দি অ্যাকাউন্টেবিলিটি, সেখানে যারা অন্যান্য ক্যাপটিভ সেক্টরে নেই তারা সাব অপটিমাল পে স্ট্রাকচারে কাজ করেন। এবং আমি দেখেছি একটি ভালো টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেনও অত টাকা নিয়েছেন বলে কীরকম একটি মালিকের থেকে কথা শুনতে হয়েছে, আশ্চর্য হয়নি কিছু। এবং সঞ্জু স্যামসনকেও শুনতে হয়েছে আউট হয়েছে কি না হয়েছে সেই হোপের ক্যাচটা নিয়ে, যাই হোক। সো দ্যাটস ক্যাপিটাল। আরেকটা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ আরেকটা জিনিসে খুব নাম করেছে, সেটা হচ্ছে ব্লু কলার এবং হোয়াইট কলার। এটা রপ্তানিতেও আমরা বেশ নাম করেছি। এবং কি ইকোনমি আমরা চলছে এখন, যেটা চলছে আমরা গত 11-12 বছর অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি করেছি, কিন্তু ঝন্টু আর দেবাশিসদা যে মাইনেটা পান
এবং তাদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন, তারাই গল্পটা বলে দেবে, বাকিটা আর বলার দরকার নেই, আর ওয়ার্ক স্ট্রাকচার নিয়েও বলার দরকার নেই। আর যারা চ্যান্সেলার সিগারেটও খেতেন তারাও আজকাল চ্যান্সেলার হয়ে যাচ্ছেন। পরে আসছি। এবার কি হচ্ছে পলিটিক্যাল ইকোনমি। পলিটিক্যাল ইকোনমি ইজ আ গ্রেট ইকোনমি অফ বেঙ্গল, এবং এটা একা তৃণমূল তৈরি করেনি। আপনি কি বাংলার এপিটাফ লিখছেন দাদা? জানি না, আমি জানি না, কেন লিখলেই মানে তখন রাজীব গান্ধীকে সাপোর্ট করেও রাজীব গান্ধীকে ওরকমভাবে রেমব্রান্ড হিসেবে শুনতে হয়েছিল লোককে। আমি ডুমসডে বা রেমব্রান্ড কিছুই হতে চাইছি না। পলিটিক্যাল ইকোনমি। থার্ড হচ্ছে রেমিটেন্স ইকোনমি। তার কারণ আগেই যারা বললাম যে যারা বাইরে গিয়ে কাজকর্ম করছেন তাদের পরিবার এখানে পড়ে আছেন, তারা টাকা পাঠান, গ্রেট রেমিটেন্স ইকোনমি। হকারদের গ্রেট ইকোনমি। এবং বারবারই পুলিশ আর কেএমসি আর কোর্টের মধ্যে বলা বলি হচ্ছে, তরুণ তো কালো কোর্ট পরার অধিকার আছে, আমার তো কোয়ালিফিকেশান নেই বলে সেটা নেই। আচ্ছা, কিন্তু পুলিশও সেই হকারদেরকে সরাতে পাচ্ছেন না, তার কারণ সত্যিই তাদেরকে আমরা কোনো এমপ্লয়মেন্ট প্রোভাইডও করতে পারিনি, এবং বারবারই বলছে জুনের পরে বা জুলাইয়ের পরে আমরা সেটা দেখব। আরেকটা নতুন হচ্ছে ফেস্টিভ্যাল ইকোনমি, গ্রেট ফেস্টিভ্যাল ইকোনমি। তার জন্য অনেক লোক গান বা কবিতা বলার সুযোগও পাচ্ছেন, গ্রেট ফেস্টিভ্যাল ইকোনমি। নেক্সট হচ্ছে ডোল ইকোনমি। আমরা দানগ্রহীতার সমাজে এতটাই রূপান্তরিত করে দিয়েছি যে আর কাজকর্ম কিছু নেই, আমরা বলে দিচ্ছি সাধারণ চাকরি পাওয়া এলিটরা করে, এবং ওটা বোধহয় বুর্জোয়া স্ট্রাকচার টু গেট আ জব। আমি প্রত্যেককেই দেখে নেবো কী করে ট্যাক্স পেয়ারের মানিতে ওয়েলফেয়ার করা যায়। ক্লাবেদেরকে ভালোভাবে টাকা দিয়ে দেওয়া হচ্ছে, দে উইল বিকাম গ্রেট সোলজার্স। ক্লাবের ইম্পর্টেন্সটা আমি করছি না, তারাই ঝাঁপিয়ে পড়ে রক্তদানের সময় যান, তারা সব কিছুই করেন, কিন্তু এরম অ্যালিজেন্সের জন্য যদি টাকা কুইড প্রোকো হয় খারাপ লাগে। এক্সটর্শন ইকোনমি আস্তে আস্তে বাড়বে, তার কারণ হচ্ছে যত কাজকর্ম কমতে থাকবে ততক্ষণ এক্সটর্শন ইকোনমি বাড়তে থাকবে, এটা ন্যাচারাল ফল আউট। লিকার ইকোনমি, কনগ্রাচুলেশনস টু দিস। তার কারণে লিকারে আমরা 2 নম্বর স্থানে প্রায় পৌঁছে গেছি পণ্য পরিষেবা কর থেকে। যদি তাও করি আমরা প্রায় 10-12 হাজার কোটি টাকা আমরা প্রায় মদ্যপান করেছি, স্ট্রাকচার করেছি এখন। তার কারণ এখন আমরা অ্যাগ্রিগেট কর্পোরেশন করে নিয়েছি, আর রিটেলে ওটা অপারেট করছি না। সো উই আর ডুইং ভেরি ওয়েল অ্যাজ দ্যাট ইজ কনসার্ন। এবং বেনামি রিয়েল এস্টেট, যেগুলো মানে ইনফর্মাল রিয়েল এস্টেট, যেটাকে প্রমোটিং বলে, এবং সেটা পাড়ায় দেখতে পাচ্ছি এখন আর কোনো এই তৃণমূলের সাথে তরুণের লড়াই নেই। এখন জায়গা ছোট ছোট যখন আসতে থাকছে তখন একে অপরকেই গুলি করে বাঁচার চেষ্টা করছি। আমার মনে হয় যে আমরা সবাই যারা এখানে আছি তারা যে কোনো রাজনৈতিক দলকে হারান। আরেকটা ডেটা খুব ইম্পর্টেন্ট, 1998 সালে বিজেপি গুজরাটে এসেছিল যখন তৃণমূল দল ফর্মড হয়েছিল। 2001 সালে প্রাইম মিনিস্টার, এখনকার প্রাইম মিনিস্টার, তখন দিয়েছিলেন। এবং আমরা কোথায় চলে গেছে আর আমাদের গুজরাট আগের থেকে, এটা কিন্তু শুধু মোদি বলে নয়, আমি যদি গুজরাট দেখি, তামিলনাড়ুতে তো বিজেপি নেই, এটা আই এম নট টকিং অ্যাবাউট বিজেপি, কিন্তু যে রাজ্যগুলোকে শিল্পকে পাখির চোখ করেছে, গুজরাট হতে পারে, তামিলনাড়ু হতে পারে, মহারাষ্ট্র হতে পারে, এনসিআর হতে পারে। এবং আমরা যদি 1900 থেকে ওই সময়ের ডেটা দেখি আর পরে আমরা 50 বছরে কি করেছি, খুব কষ্ট হয়। আজকে আমাকে এখানে সবাই মেরে বার করে দিতে পারে, সত্যটাকে বার করা যাবে। একদম। আমি ঝন্টু পাড়াইকের কথা, ক্লাটার ব্রেকার, সুবর্ণ মৈত্র প্রায় ক্লাটার ব্রেকারের মতন এই একটা অন্য আঙ্গিক তুলে ধরলেন। কিন্তু ঝন্টু পাড়াইক, ব্যাক টু দ্য বেসিক্স, দুজনের কাছেই, দেবাশিস দা, ঝন্টু পাড়াইক আপনাকে দিয়ে শুরু করছি। এই যে নরেন্দ্র মোদী টাকা ফেরত দেওয়ার কথা বলছেন, এই যে এত বড় বড় কথা আমরা শুনতে পাচ্ছি নেতাদের মুখ থেকে, কিন্তু পয়েন্ট হচ্ছে সেই টাকা ফেরত দেওয়ার প্রসঙ্গটা উঠছে কেন? দুর্নীতি বাংলায় আছে, আনঅর্গানাইজড কারাপশন ভয়ঙ্করভাবে আছে, যেটা সুপর্ণদা বলছেন। এই ইকোনমি, অল্টারনেট ইকোনমি তৈরি হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি মেইন স্ট্রিম ইকোনমির দূর দূরান্তর অব্দি যায় না, এবং নতুনভাবে আমরা দেখতে পাচ্ছি। এর মাঝে বাংলাকে তো 1 নম্বরে আবার ভারত সভায় শ্রেষ্ঠ আসন তো নিয়ে যেতে হবে, কিভাবে সম্ভব? আর এই টাকা ফেরত দেওয়াটাও কি আদৌ সম্ভব কিনা? আমি তোমাকে, সুবর্ণবাবু খুব সুন্দর একটা ইকোনমিক অ্যাসপেক্টে বললো, আমি খুব কাঁচা বাংলায় আপনি কি হিন্ট পাচ্ছেন যে এইটা কোনো একটা পসিবল ওয়ে আছে? একদম আছে। আইনে যখন বলা আছে 266 এর ধারা অনুযায়ী আপনি ফান্ড ডাইভার্ট করতে পারবেন না, আবার ডাইভার্টেড কোনো ফান্ড যদি আপনি হাতে তুলে নেন তাহলে ওয়েল ডিস্ট্রিবিউশন আপনি করতে পারেন। এটা একটা জটিল প্রক্রিয়া হলেও আছে। আমি যে বিষয়টা দেখছিলাম তোমার এই অনুষ্ঠানটা দেওয়ার সময়, আমি www.shetapatra.in, খেয়াল করুন স্পেলিংটা, SHWETAPATRA, সাধারণ মানুষ, আপনারা কাইন্ডলি মোবাইলে ক্লিক করে দেখবেন যে এপ্রিল মাসে এদেশের যারা ক্ষমতায় আছেন বিজেপি একটা শ্বেতপত্র বাংলার জন্য সর্বভারতীয়তে করেছিল, বাংলারও একটা কলাম আছে, সেখানে 19টি প্রকল্পে কি টাকা কোথায় রিলিজ করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট পরিষ্কার দেওয়া আছে। মানে তার মধ্যে আমি তোমাকে বলি 17টা প্রকল্পে মমতা ব্যানার্জি চিৎকার করে সব জায়গায় বলেন সেন্ট্রাল দেয়নি,
এবং ওই শ্বেতপত্র প্রকাশ হওয়ার পরে 17ই এপ্রিল রাজ্যের শাসক দল যারা কথায় কথায় আপনার আমার ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্ট হাইকোর্টে লাফালাফি করেন, তারা কিন্তু একটাও কোনো কি নোট বা অবজেকশন করে প্রেস মিট করেনি। এবার প্রশ্নটা হচ্ছে, সেখানে আমি দুটো অপশন তুলছি। প্রকল্প পাচ্ছে না, এটা মিথ্যা কথা না, সিরিয়াসলি আমি বলি, তুমি বলছিলে আনঅর্গানাইজড ওয়েতে এখানে করাপশন হয়, আমি বলছি এখানে অর্গানাইজড ওয়েতে লাস্ট 13 বছরে করাপশনটা হয়েছে, এবং থানাগুলোকে বেস করে একটা ডার্ক মাস্টার ব্ল্যাক ইকোনমি, যেটা প্যারালাল ইকোনমি। এই প্যারালাল ইকোনমিটা হচ্ছে তুমি তুলবে টাকা, তুমি তুলবে সরকারি প্রকল্প থেকে তুলবে, হকারদের থেকে তুলবে, শ্রমিকবাবুরকে ছুরি ধরে তুলবে, অমুককে ধরে তুলবে, বাড়ির জানলায় একটা হাতুড়ি বাড়ি পড়লে ছুটে এসে কাউন্সিলর তুলবে, যে কোনো মূল্যে তুলবে এবং একটা জায়গায় সেন্ট্রালাইজড হবে, তারপরে ভাগ হবে। দ্যাট ইজ ডার্ক মাস্টার। এতে অনেক তৃণমূলে তো খুন হয়েছে। এইবার আমি তোমায় বলি, ডার্ক মাস্টারের কাজটা কারা করে? ডার্ক মাস্টারের কাজটা হচ্ছে তৃণমূলের ভোট লুটেরা শাহজাহানরা। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, আমি যেটা বলছি তোমায়, যে দেখো তৃণমূল দুটো মেকানিজমে করাপশনটা করে। একটা হচ্ছে কেন্দ্রীয় প্রকল্প নিজের নামে স্টিকার করে দিয়ে টাকা ঘরে তোলা, আর যেখানে পারে না সেটাকে ডিনাইড করে দেয়। উত্তরপ্রদেশে কি হয়? একটু বলতে দিবেন, আপনি বলবেন, বলতে দেবেন, ডিস্টার্ব করবেন না। আমি বলছি এখানে ওই শ্বেতপত্রে একটা জায়গায় সিরিয়াস একটা ভয়ানক মমতা ব্যানার্জি বারবার এই কথাটা বলে, ঝরিয়া রানীগঞ্জের কোলফিল্ডের প্রজেক্ট করেনি সেন্ট্রাল। আমি বলছি ওই শ্বেতপত্রে প্রকাশিত খবর, 6 বছরে 1 চুলো জমি দেয়নি, এনওসি দেয়নি, সেন্ট্রালের টাকাটা আটকে আছে এখনো পর্যন্ত। দ্বিতীয়, জগদীশপুর, হলদিয়া ও বোকারো ধামরা পাইপলাইন প্রজেক্টে 18,000 কোটি টাকা 4 বছর ধরে ঝুলে আছে, স্টেট একটা জমি দেয়নি। আমি দায়িত্ব নিয়ে বলছি, মমতা ব্যানার্জি স্টেজ গরম করে কিন্তু এই কথাটা বলে, এই উদাহরণটা দেয় এটা। তৃতীয় লাস্ট বলে এসেছি, বিষ্ণুপুর, তারকেশ্বর থেকে বিষ্ণুপুরের রেল লাইন প্রকল্পে এই মুহূর্তে হাজার কোটি টাকা আটকে আছে, স্টেট জমির জট কাটাচ্ছে না। আমি 3টা উদাহরণ দিলাম, আপনারা সাধারণ মানুষ এই স্পেলিং দিয়ে শ্বেতপত্রে গিয়ে দেখাচ্ছে। অর্থাৎ একটা অর্গানাইজ যে মানি লন্ডারিংটা হচ্ছে, যেখানে পারছে না সেটাকে আটকে রাখো, সেন্ট্রালে সেই প্রজেক্টটাকে আটকে রেখে মিথ্যাচার করো, আর যেটাই পারছে স্টিকার লাগিয়ে দিয়ে টাকাটা লুট করো। এইটা কিন্তু ভয়ানক পলিসি। এবং ডায়মন্ড হারবারে রাজ্যে ওনাদের যুব নেতা বারবার বলছে ডায়মন্ড হারবারে করেনি, ডায়মন্ড হারবারে 17টি প্রকল্প এই শ্বেতপত্রে আছে, যেই জলপ্রকল্পগুলো বেমালুম আপনারা স্বীকার করে নিজেদের নামে চালিয়েছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি কোনো দলের মুখপাত্র হয়ে আসিনি। জাস্ট এই মোবাইলে ক্লিক করে দেখুন শ্বেতপত্রে কি আছে। রাজ্য কিন্তু কোনো অবজেকশন করেনি, একটা কথা বলেনি যে কেন্দ্রে মোদী সরকার এটা মিথ্যে কথা বলছে।